আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সন্ধ্যার পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গেল রাত ২টায় টঙ্গীর দুই পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত ও শতাধিক আহত হয়। টঙ্গী থেকে তরিকুল ইসলাম তারেকের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইদ মাহমুদ। সংঘর্ষ, খুন আর আহত হবার ঘটনায় টঙ্গীর তুরাগতীরের ইজতেমা মাঠে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বিকেল থেকে নিজ নিজ গন্তব্যে ফিরে যায় তাবলিগ জামাতের সাথীরা, আর মাঠে কঠোর অবস্থান নেয় পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা। এর আগে ভোরে টঙ্গীর ইজতেমা মাঠ দখল নিয়ে মাওলানা জোবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয় শতাধিক। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে ও হাসপাতালে প্রাণ যায় বেশ কয়েকজনের। প্রত্যক্ষদর্শীরা জানায়, গেল রাত ২টার দিকে টঙ্গী কামারপাড়া ও স্টেশন রোড সহ বেশ কিছু এলাকায় অবস্থান নেয় সাতপন্থীরা। এরপর সেখানে জোবায়েরপন্থীরা গেলে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ও আগুনের মশাল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিভিন্ন জায়গায় তারা আমাদের গাড়ি আটকিয়ে গ্লাস ভেঙে আক্রমণ করা হয়েছে সাথীদের উপর। আমাদের মাঠ তৈরি না, মাঠে কাজ করবে, যেমন দুদিন আগে ঢুকছি, এটাই আমাদের ফায়সালা ছিল, আমাদের অন্য কিছু ফায়সালা ছিল না। খুঁটি গাছ তো সামিনা টানা তবে পানি লাইন কাটা আছে, গ্যাসের লাইন কাটা আছে, কারেন্টের লাইন কাটা আছে, সমস্ত লাইনগুলো কাটি, পানি পাচ্ছে না। এই খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন জায়গা থেকে দুই পক্ষের লোকজন টঙ্গীর মাঠে আসতে শুরু করে। এরপর যে কোনো ধরনের সহিংসতা এড়াতে তুরাগ সংলগ্ন মাঠে সভা সমাবেশ নিষিদ্ধ করে প্রশাসন। এরপর খালি হতে থাকে ইজতেমা মাঠ। ময়দানে ৩ কিলোমিটারের মধ্যে কোনো সমাবেশ হবে না। অস্ত্রশস্ত্র, লাঠি, বিস্ফোরক দ্রব্য নিয়ে কেউ চলাচল করবে না। ২ এর অধিক ব্যক্তির কোনো সমাবেশ এখানে ঘটবে না, এবং লাউড স্পিকারে কোনো মাইকিং বা অন্য কোনো কিছু শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না। সাইদ মাহমুদ, আরটিভি। বিশ্ব ইজতেমার ময়দান দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সাধু জুবায়েরপন্থী মুরব্বীদের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হলেও ইজতেমার দিন পরিবর্তন হয়নি বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মধ্যরাতে মাওলানা সাদ ও জুবায়েরপন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তাবলিগের ৪ কর্মী নিহত সহ আহত হয় অর্ধশত সমর্থক। এমন পরিস্থিতিতে সচিবালয়ে দুই পক্ষ একসাথে আলোচনায় না বসলেও আলাদাভাবে মাওলানা সাদ ও জুবায়ের অনুসারীদের নিয়ে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের ৫ উপদেষ্টা। তারা যদি আবার আলোচনা করে তারা একটা সমাধানে আসতে পারে। সভা শেষে সাতপন্থীদের সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে জুবায়েরপন্থী মাওলানা মামুনুল হক অভিযোগ করেন, বাংলাদেশ বিরোধী শক্তির ভূমিকা পালন করছে মাওলানা সাদের অনুসারীরা। এই সাতপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি। তারা শুধুমাত্র একটি বিবাদমান পক্ষই তারা নয়, বরং তারা এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে নিজেদেরকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে জাতির সামনে, বিশ্ব দরবারে তারা নিজেদের পরিচয় তুলে ধরেছে। ইজতেমার সার্বিক শৃঙ্খলা রক্ষার্থে সাদ অনুসারীদের মার্চ ছাড়ার আহ্বান জানান মাওলানা রেজা আরিফ। কোনো রকম ক্যাজুয়ালিটি যেন না হয়, কোনো রকম মারামারি না হয়, কোনো রকম সমস্যা তৈরি না হয়। আমাদের সাথীরা এখনই মাঠ ছাড়া শুরু করুক। আর ওনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সরকারের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি। আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি, ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার চায় উভয় পক্ষ আলোচনা করে সমাধানে আসুক। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ডেট ২টা তো আমরা এখন পর্যন্ত করি নাই, কিন্তু ভাইয়েরা আলোচনা করুক, আলোচনা করার পর আমরা একটা সিদ্ধান্ত নেব। এদিকে কাকরাইল মসজিদে সংবাদ সম্মেলনে মুফতি আমানুল হক বলেন, এখন থেকে ইজতেমা হবে এক দফায়। এই কাকরাইল মসজিদ এবং টঙ্গীতে কিয়ামত পর্যন্ত আর কোনো সাদিয়ানিকে আসতে দেওয়া হবে না। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। নিজেদের আখের গোছাতে ও ভিনদেশি প্রভুদের খুশি করতে আওয়ামী লীগ দেশকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আওয়ামী লীগ অধম হলেও বিএনপি অধম হবে না এমন মন্তব্য করে তিনি বলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে আওয়ামী লীগের গুম, খুন ও অত্যাচারের জবাব দেওয়া হবে। দলীয় নেতাকর্মীদের কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। দেখতে পারি একটা হচ্ছে সামাজিক নিরাপত্তা। রাষ্ট্র কাঠামো মেরামতে দলের ৩১ দফা ও জনসম্পৃক্ততায় করণীয় নিয়ে টাঙ্গাইল জেলা, গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগরের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিতে এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষকরা ছাড়াও ভার্চুয়াল যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের নানা প্রশ্নের জবাব দেন। ভিন দেশে যে তাদের প্রভু, তাদেরকে খুশি করার জন্য যেভাবেই বলি না কেন, দেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গিয়েছে। তারেক রহমান তার বক্তব্যে বর্তমান পরিস্থিতিতে দলের অবস্থান ও নেতাকর্মীদের করণীয় তুলে ধরেন। আমরা দেশ নিয়ে যেই পরিকল্পনা করছি সেগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সেটি ভালোভাবে জেনে নিয়ে গিয়ে জনগণের কাছে উপস্থাপন করা। নিজের জন্য নয়, বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের আহ্বান জানান। যেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখলে মানুষের আস্থা আমাদের উপরে বৃদ্ধি পাবে, মানুষের বিশ্বাস আমাদের উপরে বৃদ্ধি পাবে, আমাদের সুনাম বৃদ্ধি পাবে, আমরা সেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখবো। মানুষ যা চায় না। দলের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী লীগের গুম, খুন ও অত্যাচারের জবাব দিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না, তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। আমাদেরকে যদি জবাব দিতে হয়, আমাদের ৩১ দফা যদি আমরা সফল করতে পারি তাহলেই জবাব দেওয়া হবে। যারা দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী, যারা চায় না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে। দলকে বিতর্কিত করে এমন ব্যক্তিকে সুযোগ না দেওয়ারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কেন আপনি সেই সুযোগ দিবেন তাকে? নাজিব ফরাইজি, RTV, ঢাকা। নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপি প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন করতে কতদিন সময় লাগে তা দেশের মানুষ জানে। প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের ২ রকমের বক্তব্যে দেশের মানুষ বিভ্রান্ত বলেও মন্তব্য করেন তিনি। আর রুহুল কবির রিজভী বলেছেন, ১৬ বছর দিল্লি ছাড়া হাসিনাকে কেউ সমর্থন করেনি। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। স্বৈরাচার পতনের পর জাতীয় নির্বাচন নিয়ে যখন তোড়জোড় রাজনৈতিক দলগুলোর, তখন বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনী ডেডলাইন প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। ২৫-এর শেষ কিংবা ২৬-এর শুরুতে নির্বাচনের ইঙ্গিত দিলেও পরদিন তার প্রেস সচিব সংবাদ সম্মেলনে জানিয়েছে নির্বাচন হবে ২৬-এর মাঝামাঝি। করতে পারেন যে ইলেকশন হচ্ছে ২০২৬-এর জুনের ৩০ তারিখের। স্বৈরাচার এরশাদ পতনের পর নির্বাচন দিতে কতদিন সময় লেগেছিল দেশের মানুষ ভুলে যায়নি বলে মন্তব্য করেছেন ডক্টর জাহিদ হোসেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, কখন নির্বাচন হবে সেটা স্পষ্ট করুন, নির্বাচন নিয়ে বিভ্রান্ত না করে ভোটের আয়োজন করতে বলেন জাহিদ। প্রেস সচিব মহোদয়, আপনি তো সরকারি চাকরি করেন, বেতন নেন, আপনি কোত্থেকে এই ক্ষমতা পেলেন যে আপনি আপনার প্রধান উপদেষ্টাকেও ক্রস করে চলে গেলেন? সংস্কারের কথা বলে নিজেদের ক্ষমতায় থাকা প্রলম্বিত করা যাবে না। জনগণের মনের ভাষা বুঝার চেষ্টা করুন। এদিকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর করাইল এলাকায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেছেন, ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। সরকার আন্তরিক হলে ৪ থেকে ৬ মাসের মধ্যেই নির্বাচন সম্ভব। প্রয়োজনীয় সংস্কার, আইনি সংস্কার, কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কিছু মাঠের সংস্কার প্রয়োজন আছে। সেগুলোর জন্য যে সময়টা প্রয়োজন সেটা আমরা বিশ্লেষণ করে দেখেছি যে কোনোভাবেই ৪ থেকে ৬ মাসের বেশি লাগার কথা নয়। সুতরাং গণতান্ত্রিক যাত্রাপথে যাতে আমরা কোনো রকমের কৌশল প্রয়োগ না করি, সেই আহ্বান জানাবোই অন্তর্বর্তী সরকারের কাছে। আরেক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ১৬ বছর একমাত্র দিল্লি ছাড়া শেখ হাসিনাকে দুনিয়ার কোনো দেশ সমর্থন করেনি। এই ১৬ বছর একমাত্র দিল্লি ছাড়া, ভারত ছাড়া শেখ হাসিনাকে দুনিয়ার কোনো দেশ সমর্থন করেনি। ভারতীয় ত্রিভুজ এখন ছুঁড়ে ফেলে দিলাম। শান্তিনগর এলাকায় ভারতীয় পণ্য বর্জনের দাবিতে এই অনুষ্ঠানে ভারতীয় পোশাকে আগুন ধরিয়ে প্রতিবাদ জানান বিএনপি কর্মীরা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।
আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর সহ 7 আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। অপর 6 জনের সাজা কমিয়ে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। উচ্চ আদালত বলেন, মামলার তদন্ত সঠিকভাবে হয়নি ও সাক্ষী প্রমাণ না থাকায় দণ্ড কমানো হয়েছে। অধরা ইয়াসমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। 2014 সালের 1 এপ্রিল চট্টগ্রামের ইউরিয়া সার কারখানায় বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগে 2টি মামলা হয়। 2014 সালের 30 জানুয়ারি বিচারিক আদালতের রায়ে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক শাখার কমান্ডার পরেশ বড়ুয়া সহ 14 জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। বিচারিক আদালতের রায়ের পর 2014 সালে হাইকোর্টে ডেথ রেফারেন্স আসে। কারাগারে থাকা দণ্ডিত আসামিরা সাজার রায়ের বিরুদ্ধে একই বছর হাইকোর্টে পৃথক আপিল করেন। বিচারিক আদালতের রায়ের 10 বছর পর বুধবার এ মামলায় 14 আসামির মধ্যে 7 জনকে খালাস দিলেন উচ্চ আদালত। বাকি 6 জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 10 বছর হয়। আর উলফা নেতা পরেশ বড়ুয়াকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। 4 জন খালাস পেয়েছেন যারা কন্টেস্ট করেছেন। 1 জন খালাস পেয়েছেন যিনি পলাতক ছিলেন, নুরুল আমিন। মামলার রায়ে উঠে আসে রাষ্ট্রপক্ষের আইনজীবী, তদন্ত সংস্থা ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতা। যাদেরকে খালাস দিয়েছেন তাদের বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি। আর যাদেরকে সাজা দিয়েছেন তাদেরকে যেহেতু আপনার ডেথ সেন্টেন্স কমিউট শুধু না, এটা মাত্র 10 বছরে এনে দিয়েছেন। এখন পূর্ণাঙ্গ রায় পেলে পরে আমরা দেখতে পারবো যে কোর্টের অবজারভেশন বা কোর্ট কোন পয়েন্ট এখানে ডিসাইড। গেল 11 ডিসেম্বর এ মামলায় খালাস চেয়ে আবেদন করেন লুৎফুজ্জামান বাবর। রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালত বলেন, নিরাপরাধ ব্যক্তিকে সাজা দেয়া কখনোই বিচারের মূল উদ্দেশ্য নয়। কোর্টের মূল অবজারভেশন বলেছেন। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা। সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দাখিল করেন তিনি। পরে মৌখিক অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরুর কথা জানায় প্রসিকিউশন টিম। মাইকেল চাকমার অভিযোগ আমলে নেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। অভিযোগের তদন্ত শুরু করা হবে। 2019 সালে 9 এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে মাইকেল চাকমা গুমের শিকার হন। এই ঘটনায় নারায়ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের ও হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হলেও তাকে উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি বিগত সরকার। তাকে যে গুম করা হয় সেই গুমের প্যাটার্ন কিভাবে তাকে রাখা হয়েছিল সেই সব ব্যাপারে তিনি আমাদের কাছে আজকে মৌখিকভাবে জানিয়েছেন এবং এই জানানোর মধ্য দিয়ে আমরা ওনার এই বক্তব্য থেকে নিশ্চিত হয়েছি যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স যেটা গত সরকারের আমলে সিস্টেম্যাটিক ওয়েতে করা হয়েছে সেগুলো শিকার তিনি হয়েছিলেন। তার অভিযোগটাকে আমরা আমলে গ্রহণ করছি, আমরা এগুলোকে তদন্ত করব। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 2 শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে রাজধানীর রামপুরা ব্রিজে তারা এই কর্মসূচি পালন করেন। হত্যাকারীদের ধরতে 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন তারা। না হলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি তাদের। গেল 12 ডিসেম্বর ভোরে গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজবির হোসেন শিহানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একই দিন নারায়ণগঞ্জের ছিনতাইকারী ছুরিকাঘাতে আহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ সীমান্ত। এর 2 দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেশের বিরুদ্ধে পতিত সরকার ও ভারত গভীর ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমদ। দুপুরে রাজধানীর কাউরান বাজারে আয়োজিত মত বিনিময় সভায় তিনি এই অভিযোগ করেন। সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাওসুদের সভাপতিত্বে ও সেক্রেটারি আরিফুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহকারী মহাসচিব আহমদ আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম ফারুক প্রমুখ। শেষে জুলাই আগস্ট বিপ্লবে জীবন বাজি রেখে পেশাগত দায়িত্ব পালন করা গণমাধ্যম কর্মীদের সম্মাননা দেওয়া হয়। ছয় দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ঘন কুয়াশা না থাকলেও
উত্তরের হিমেল বাতাসে জনজীবনে দুর্ভোগ বেড়েছে। ভোর 6টায় 9.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই জেলায়। এ সময় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে দরিদ্র মানুষ। দিনাজপুরে হিলিতে শীতে কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষ। সকালে কাজে যেতে পারছেন না তারা। তবে তাপমাত্রা কিছুটা বেড়েছে চুয়াডাঙ্গায়। তবে ঠান্ডা বাতাসে মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। ভোর 6টার দিকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা 11.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শরীয়তপুর জেলার সখীপুর থানার তারাবুনিয়া ইউনিয়নের কৃতি সন্তান সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী নূর মোহাম্মদ দর্জি সিআইপি সম্মাননা অর্জন করেছেন। দেশের জন্য দীর্ঘ 17 বছর ধরে সৌদি আরব থেকে রেমিটেন্স পাঠিয়ে এই সম্মাননা অর্জন করেন তিনি। তার এই সফলতা অন্তর্বর্তীকালীন সরকারের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল তার হাতে সম্মাননা তুলে দেন। সরকারের পক্ষ থেকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী এই ব্যবসায়ী। বলেন, এর ফলে দেশের প্রতি কাজ করার দায়িত্ব আরও বেড়ে গেছে। আগামীতে দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করার আশাবাদ ব্যক্ত করেন এই প্রবাসী। যেটা হচ্ছে যে আমরা দেশের জন্য যে কন্ট্রিবিউটটা করছি সেটা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ করে আসছি। তো আজকে এই সম্মাননার মাধ্যমে আমাকে যে সম্মান করা হচ্ছে এটা আমি নিজেকে অবশ্যই প্রাউড ফিল করতেছি আমি। আর এই ধরনের সম্মাননার মাধ্যমে আসলে আমাদের প্রবাসীকে আরও রেমিটেন্স পাঠানোর জন্য আরও উৎসাহিত করে। দর্শক, রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।